আরম্ভ হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 1। প্রশ্নের মান, প্রতি প্রশ্নের মান 2। 1 নম্বর প্রশ্ন, জনসমাজ সংক্রান্ত প্রাসঙ্গিক বিষয়গুলি কি? জাতীয় জনসমাজের প্রকৃতি সম্পর্কে কি বলা যায়? উত্তর, জনসমাজ সংক্রান্ত প্রাসঙ্গিক বিষয়গুলি হল ভূখণ্ড ও ভাষাগত ঐক্য। জাতীয় জনসমাজ হল জনসমাজ ও জাতির মধ্যবর্তী এক পর্যায়, যেখানে রাজনৈতিক চেতনাসম্পন্ন ভাষাগত ও ভাবগত ঐক্য প্রত্যক্ষ করা যায়। উত্তরটি শেষ। 2 নম্বর প্রশ্ন, জাতির সৃষ্টি প্রসঙ্গে কি বলা যায়? উদ্ধৃতি আরম্ভ, একটি জাতীয় জনসমাজ ঐক্যবদ্ধ হয়ে সার্বভৌমিকতা ও স্বাধীনতা অর্জন করে জাতিতে পরিণত হয়। উদ্ধৃতি শেষ। উক্তিটি কার? 1 নম্বর জাতি। উত্তর, 1 নম্বর জাতি হলো একটি মনস্তাত্ত্বিক সত্তা যা অতীতের ত্যাগ ও তিতিক্ষার মধ্যে দিয়ে রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে বহিঃশাসনমুক্ত স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে। 2 প্রশ্নোক্ত উক্তিটি হায়েসের। 2 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 3 নম্বর প্রশ্ন, জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। এইচএস মডেল কোয়েশ্চেন, এটি 2024-এর WBCHS। উত্তর 1, জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য আছে। 1 ধারণাগত পার্থক্য। জাতি একটি ভাবগত ধারণা মাত্র। এক ধরনের মনস্তাত্ত্বিক ঐক্যের চেতনা জাতি গঠনের নেপথ্যে সক্রিয় থাকে। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাষ্ট্র হলো একটি আইনগত ধারণা। রাষ্ট্রীয় বাস্তবতা নিয়ে কোনো বিতর্ক নেই। 2 প্রকৃতিগত পার্থক্য। জাতির ভিত্তিতে রাষ্ট্রীয় শ্রেণীবিভাজনের সম্ভব, কিন্তু জাতির নিজের ক্ষেত্রে এই বিভাজন সম্ভব নয়। কিন্তু রাষ্ট্র এক জাতিভিত্তিক বা বহু জাতিভিত্তিক উভয় প্রকারই হতে পারে। ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশ বহু জাতিভিত্তিক। অন্যদিকে জাপান, হাঙ্গেরি, সুইডেন প্রভৃতি এক জাতিভিত্তিক। প্যারা শেষ। 3-এর উত্তরও শেষ। 4 নম্বর প্রশ্ন, উদ্ধৃতি আরম্ভ, জাতীয় জনসমাজ হলো অতীত ইতিহাসের অভিজ্ঞতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি ফল। উদ্ধৃতি শেষ। উক্তিটি কার? উদ্ধৃতি আরম্ভ, জাতীয় জনসমাজ হলো ভাষা, সাহিত্য, ধ্যানধারণা, আচার আচরণ ও ঐতিহ্যের বন্ধনে সুদৃঢ়ভাবে আবদ্ধ এমন একটি ঐক্যবদ্ধ জনসমাজ যা নিজেদের অনুরূপ বন্ধনে আবদ্ধ অন্যান্য জনসমাজ থেকে পৃথক বলে মনে করে। উদ্ধৃতি শেষ। উক্তিটি কার? প্রথম প্রশ্নোক্ত উত্তরটি কোকারের। দ্বিতীয় প্রশ্নোক্ত উক্তিটি লর্ড ব্রাইসের। 4 নম্বর প্রশ্ন শেষ। 5 নম্বর প্রশ্ন, আলফ্রেড জিমার্নের মতে জাতি কি? গিলক্রিস্টের মতে জাতি কি? প্রথম, আলফ্রেড জিমার্নের মধ্যে যে জনসমাজের মানুষ নিজেদের একটি জাতিসত্তার অঙ্গীভূত বলে মনে করে সেই জনসমাজই হল জাতি। দ্বিতীয়, গিলক্রিস্টের মতে জাতি হল রাষ্ট্রাধীন সুগঠিত একটি জনসমাজ। 5 নম্বর শেষ। 6 নম্বর প্রশ্ন, জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলিকে প্রধানত কটি ভাগে ভাগ করা যায়? ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয়? প্রথম, উত্তর, জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। দ্বিতীয়, 1948 খ্রিস্টাব্দে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়। 6 নম্বর প্রশ্ন শেষ। 7 নম্বর প্রশ্ন, উদ্ধৃতি মধ্যে কোনো জাতির রক্তের বিশুদ্ধতা নেই। উদ্ধৃতি শেষ। এ কথা কারা প্রমাণ করেছেন? উদ্ধৃতি আরম্ভ, ভাষাই হলো জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টির অন্যতম প্রধান উপাদান। উদ্ধৃতি শেষ। উক্তিটি কার? প্রথম, কোনো জাতির রক্তের বিশুদ্ধতা নেই, এটি আধুনিক নৃতত্ত্ববিদরা এ কথা প্রমাণ করেছেন। দ্বিতীয় প্রশ্নোক্ত উক্তিটি ফিক্টের। 7 নম্বর প্রশ্ন শেষ। পৃষ্ঠা 45। 8
নম্বর প্রশ্ন, আগের 1 থেকে 7 নম্বর প্রশ্নগুলি 44 পৃষ্ঠায় ছিল। এবার 8 নম্বর প্রশ্ন 45 পৃষ্ঠায়। কে বলেছেন উদ্ধৃতির মধ্যে ধর্মবিশ্বাসের পার্থক্য যেখানে প্রবল সেখানে জাতিগত ঐক্য স্বল্পস্থায়ী হতে বাধ্য? আবার উদ্ধৃতি শেষ উদ্ধৃতির মধ্যে জাতীয় জনসমাজ সম্পর্কে ধারণা হলো মূলত ভাবগত। উদ্ধৃতি শেষ উক্তিটি কার? প্রথম উক্তিটি অধ্যাপক গিলক্রিস্ট প্রশ্নোক্ত কথাটি বলেছেন। দ্বিতীয় উত্তর, প্রশ্নোক্ত উক্তিটি ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রেনার। 8 নম্বর প্রশ্ন শেষ। 9 নম্বর প্রশ্ন, জাতীয় জনসমাজ কখন গড়ে ওঠে? জাতি কখন গড়ে ওঠে? প্রথম উত্তর, জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনা জাগরিত হয় তখন জাতীয় জনসমাজ গড়ে ওঠে। দ্বিতীয় উত্তর, জাতীয় জনসমাজের মধ্যে যখন জাতীয়তা বোধের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন জাতি গড়ে ওঠে। 9 নম্বর প্রশ্ন শেষ। 10 নম্বর প্রশ্ন, উদ্ধৃতি আরম্ভ, কোনো জনসমাজকে তাদের জাতীয় সরকার ছাড়া অন্য কোনো জাতির সরকারের অধীনে থাকতে বাধ্য করা, আর যে পুরুষকে কোনো নারী ঘৃণা করে তাকে বিয়ে করতে সেই নারীকে বাধ্য করা একই ব্যাপার। উক্তি শেষ। উক্তিটি কার? আবার উদ্ধৃতির মধ্যে ক্ষুদ্র রাষ্ট্রসমূহের স্বাধীনতা মিথ্যা কল্পনা মাত্র। উদ্ধৃতি শেষ। উক্তিটি কার? প্রথম প্রশ্নের উত্তর, প্রশ্নোদ্ধৃত উক্তিটি বার্ট্রান্ড রাসেলের। দ্বিতীয় প্রশ্নোদ্ধৃত উক্তিটি ফ্রিডম্যানের। 10 নম্বর প্রশ্ন শেষ। 11 নম্বর প্রশ্ন, বর্তমানে চীনে কতগুলি ছোট বড় জাতি বাস করে? নয়া উপনিবেশিকবাদ কি? উত্তর, প্রথম, বর্তমানে চীনে 56টি ছোট বড় জাতি বাস করে। দ্বিতীয়, যখন কোনো বৃহৎ রাষ্ট্র কোনো ক্ষুদ্র রাষ্ট্রকে দখল না করেও তাকে অর্থনৈতিক শোষণ করে তখন সেই ব্যবস্থাকে নয়া উপনিবেশবাদ বলা হয়। 12 নম্বর প্রশ্ন, জাতীয় জনসমাজ এবং জাতি এই দুটি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? ন্যাশনালিটি শব্দটির বাংলা অর্থ কী? উত্তর, প্রথম, জাতীয় জনসমাজ এবং জাতি এই দুটি শব্দের ব্যুৎপত্তিগত হলো একটি পূর্বপুরুষ থেকে জাত জনসমষ্টি। দ্বিতীয়, ন্যাশনালিটি শব্দটির বাংলা অর্থ হলো জাতীয় জনসমাজ। 12 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 13, ম্যাকেঞ্জির মতে জাতীয় জনসমাজ কি? ম্যাকেঞ্জির মতে একই সঙ্গে বসবাস না করলেও কিছু সংখ্যক ব্যক্তির মধ্যে ঐতিহ্যগত ও ভাবগত ঐক্য বিদ্যমান থাকলে তাকে জাতীয় জনসমাজ বলে অভিহিত করা যায়। 13 নম্বরের উত্তর শেষ। 14 নম্বর প্রশ্ন, জনসমাজ বলতে কি বোঝো? জনসমাজ হলো একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন একটি জনসমষ্টি যার মধ্যে উদ্ভবগত, ভাষাগত, ধর্মগত, সাহিত্যগত, ইতিহাসগত, আচার ব্যবহার এবং অধিকার ও অভিযোগগত ক্ষেত্রে ঐক্য পরিলক্ষিত হয়। 14 নম্বর প্রশ্ন শেষ। 15 নম্বর প্রশ্ন, ইংরেজি নেশন শব্দের বাংলা প্রতিশব্দ কি? ফরাসি দার্শনিক রেনার মতে জাতি কি? ইংরেজি নেশন শব্দের বাংলা প্রতিশব্দ হলো জাতি। দ্বিতীয় উত্তর, ফরাসি দার্শনিক রেনার মতে কোনো গৌরবোজ্জ্বল বা দুঃখজনক অতীতের স্মৃতির বন্ধন এবং একই রাষ্ট্রে ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছাই একটি জনসমাজকে জাতিতে পরিণত করে। 15 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 16 নম্বর প্রশ্ন, লর্ড ব্রাইসের মতে জাতি কি? হায়েসের মতে জাতি কি? প্রথম উত্তর, লর্ড ব্রাইসের মতে রাজনৈতিকভাবে সংগঠিত বহিঃশাসন থেকে সর্বপ্রকারে মুক্ত অথবা মুক্তিকামী একটি নির্দিষ্ট জনসমাজকে জাতি বলে। দ্বিতীয় উত্তর, হায়েসের মতে একটি জাতীয় জনসমাজ ঐক্যবদ্ধ হয়ে সার্বভৌমিকতা ও স্বাধীনতা অর্জন করে জাতিতে পরিণত হয়। 16 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 17 নম্বর প্রশ্ন,
কোন কোন উপাদান জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে? জার্মান দার্শনিক ফিক্টের মতে জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টির অন্যতম প্রধান উপাদান কি? প্রথম প্রশ্ন, বাহ্যিক উপাদান ও ভাবগত উপাদান জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে। দ্বিতীয় প্রশ্ন, জার্মান দার্শনিক ফিক্টের মতে জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টির অন্যতম প্রধান উপাদান হল ভাষা। 17 নম্বর প্রশ্ন শেষ। 18 নম্বর, রামসে মুর জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে কিসের উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন? ন্যাশনালিজম গ্রন্থটি পাঠ করে কোন ইংরেজ যুবকের জীবনে আমূল পরিবর্তন ঘটে? প্রথম, রামসে মুর জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে ভাষাগত ঐক্যের উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। দ্বিতীয় উত্তর, ন্যাশনালিজম গ্রন্থটি পাঠ করে ম্যাক্স প্লাউমান নামক এক ইংরেজ যুবকের জীবনে আমূল পরিবর্তন ঘটে। 18 নম্বর কোয়েশ্চেন শেষ। 19 নম্বর কোয়েশ্চেন, জাতীয় জনসমাজ গঠনে বাহ্যিক উপাদান অপেক্ষা কোন উপাদান অধিক গুরুত্বপূর্ণ? নেশন শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত? উত্তর, প্রথম, জাতীয় জনসমাজ গঠনে বাহ্যিক উপাদান অপেক্ষা ভাবগত উপাদান অধিক গুরুত্বপূর্ণ। দ্বিতীয় উত্তর, নেশন শব্দটি ল্যাটিন শব্দ নেশিও থেকে উদ্ভূত। 19 নম্বর প্রশ্ন শেষ। 20 নম্বর প্রশ্ন, কোন আকাঙ্ক্ষা একটি জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে? কোন রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে জাতীয় গুণাবলীর পরিপূর্ণ বিকাশ ঘটতে পারে? প্রথম উত্তর, রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা একটি জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে। দ্বিতীয় উত্তর, যুক্তরাষ্ট্রীয় রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে জাতীয় গুণাবলীর পরিপূর্ণ বিকাশ ঘটতে পারে। 20 নম্বর প্রশ্ন শেষ। 21 নম্বর প্রশ্ন, জাতীয় সমাজের দুটি প্রধান উপাদান উল্লেখ করো। জাতীয় জনসমাজের দুটি প্রধান উপাদান হল ভৌগোলিক একতা এবং বংশগত ঐক্য। 21 নম্বর প্রশ্ন শেষ। 22 নম্বর প্রশ্ন, জনসমাজ কখন জাতিতে রূপান্তরিত হয়? জনসমাজের মধ্যে এক গভীর স্বাতন্ত্র্যবোধ দেখা দিলে জাতীয় জনসমাজের উদ্ভব ঘটে। জাতীয় জনসমাজের মাধ্যমে সুগভীর রাজনৈতিক চেতনার জন্ম হলে জাতীয় জনসমাজ জাতিতে রূপান্তরিত হয়। 22 নম্বর প্রশ্নের উত্তর শেষ। পৃষ্ঠা 46। 23 নম্বর প্রশ্ন, এক জাতিভিত্তিক রাষ্ট্র বলতে কি বোঝো? বহু জাতিভিত্তিক রাষ্ট্র বলতে তুমি কি বোঝো? উত্তর, প্রথম, একটি রাষ্ট্রের মধ্যে একটি জাতির অস্তিত্ব থাকলে তাকে এক জাতিক রাষ্ট্র বলে। দ্বিতীয়, একটি রাষ্ট্রের মধ্যে একাধিক জাতির অস্তিত্ব থাকলে তাকে বহু জাতিভিত্তিক রাষ্ট্র নামে পরিচিত করা হয়, যেমন ভারত। 23 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 24 নম্বর প্রশ্ন, জাতীয় জনসমাজের দুটি বাহ্যিক উপাদান লেখো। উত্তর, জাতীয় জনসমাজের দুটি বাহ্যিক উপাদান হল ড্যাশ 1 বংশগত ঐক্য এবং 2 ভাষাগত ঐক্য। 24 নম্বর প্রশ্ন শেষ। 25 নম্বর প্রশ্ন, জাতীয় জনসমাজ গঠনের ভাবগত উপাদানগুলি কি? উগ্র জাতীয়তাবাদ কিসের জন্ম দেয়? উত্তর, প্রথম, জাতীয় জনসমাজ গঠনের ভাবগত উপাদানগুলি হল অতীতের গৌরবময় স্মৃতিবিজড়িত ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য। দ্বিতীয়, উগ্র জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদের জন্ম দেয়। 25 নম্বর প্রশ্ন শেষ। 26 নম্বর প্রশ্ন, আধুনিক রাষ্ট্র প্রধানত কি ধরনের রাষ্ট্র? জাতি কাকে বলে? প্রথম, আধুনিক রাষ্ট্র প্রধানত বহুজাতিক রাষ্ট্র। দ্বিতীয়, জাতি বলতে বোঝায় রাষ্ট্রনৈতিকভাবে সংগঠিত এমন এক জনসমাজ যা বহিঃশাসন থেকে সম্পূর্ণ মুক্ত অথবা মুক্ত হওয়ার জন্য সচেষ্ট। 26 নম্বর প্রশ্ন শেষ। 27 নম্বর প্রশ্ন, কার মতে জাতি হল রাষ্ট্রাধীন সুগঠিত একটা জনসমষ্টি? জাতি ধারণাটি মনস্তাত্ত্বিক না রাজনৈতিক? উত্তর, গিলক্রিস্টের মতে জাতি হল রাষ্ট্রাধীন সুগঠিত একটি জনসমষ্টি। দ্বিতীয়, জাতি ধারণাটি মনস্তাত্ত্বিক। 27 নম্বর প্রশ্ন শেষ। 28 নম্বর প্রশ্ন, জাতি কিসের মধ্যে দিয়ে পূর্ণতা লাভ করে? জাতি ও রাষ্ট্র কি সমার্থক? উত্তর, প্রথম, জাতি রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে পূর্ণতা লাভ করে। দ্বিতীয়, জাতি ও রাষ্ট্র সমার্থক নয়।
29 নম্বর প্রশ্ন, জাতি জনসমাজের সঙ্গে দেশপ্রেম যুক্ত হলে কি হয়? জাতীয় জনসমাজের সঙ্গে দেশপ্রেম যুক্ত হলে কি হয়? রাজনৈতিক চেতনাবিহীন ঐক্যবদ্ধ জনসমষ্টিকে কি বলা হয়? প্রথম উত্তর, জাতীয় জনসমাজের সঙ্গে দেশপ্রেম যুক্ত হলে জাতির জন্ম হয়। দ্বিতীয় উত্তর, রাজনৈতিক চেতনাবিহীন ঐক্যবদ্ধ জনসমষ্টিকে জনসমাজ বলা হয়। 29 নম্বর প্রশ্ন শেষ। 30 নম্বর প্রশ্ন, জাতীয় জনসমাজকে উদ্ধৃতির মধ্যে রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ বলে কে উল্লেখ করেছেন? জাতীয় জনসমাজ গঠনে রাষ্ট্রনৈতিক ঐক্য কি একমাত্র উপাদান? উত্তর, জন স্টুয়ার্ট মিল জাতীয় জনসমাজকে রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ উদ্ধৃতির মধ্যে বলে উল্লেখ করেছেন। দ্বিতীয়, জাতীয় জনসমাজ গঠনে রাষ্ট্রনৈতিক ঐক্য একমাত্র উপাদান নয়। 30 নম্বর প্রশ্ন শেষ। 31 নম্বর প্রশ্ন, জাতীয় জনসমাজ কখন জাতিতে উন্নীত হয়? উত্তর, জাতীয় জনসমাজের মধ্যে সুগভীর রাজনৈতিক চেতনার জন্ম হলে এবং নিজেদের জন্য স্বতন্ত্র ও স্বাধীন একটি রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা গড়ে উঠলে জাতীয় জনসমাজ জাতিতে উন্নীত হয়। 31 নম্বর প্রশ্ন শেষ। 32 নম্বর প্রশ্ন, রাষ্ট্রনৈতিক ঐক্য ছাড়াই জাতীয় জনসমাজ গঠিত হয়েছে এমন একটি জাতিগোষ্ঠীর উদাহরণ দাও। উত্তর, রাষ্ট্রনৈতিক ঐক্য ছাড়াই জাতীয় জনসমাজ গঠিত হয়েছে এমন একটি জাতিগোষ্ঠীর উদাহরণ হল ইহুদি গোষ্ঠী, যারা পরবর্তী সময় ইসরায়েল রাষ্ট্র গঠন করে। 32 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 33 নম্বর প্রশ্ন, উদ্ধৃতি মধ্যে আরম্ভ উদ্ধৃতি, আধুনিক রাষ্ট্রের ঐক্যের বুনিয়াদ বাহ্যিক নয়, তা সম্পূর্ণভাবে মানসিক। উদ্ধৃতি শেষ। এ কথা কে বলেছেন? ধর্মের ভিত্তিতে বিভাজিত হয়ে গঠিত রাষ্ট্রের একটি উদাহরণ দাও। প্রথম প্রশ্নোদ্ধৃত কথাটি বলেছেন গেটেল। দ্বিতীয় উত্তর, 1947 খ্রিস্টাব্দে অখণ্ড ভারতবর্ষ থেকে ধর্মের ভিত্তিতে বিভাজিত হয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। 33 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 34 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বংশগত ঐক্যের ভিত্তিতে কোন জাতি ঐক্যবদ্ধ হয়? ভৌগোলিক একতা ছাড়াও জাতীয় জনসমাজ গঠিত হওয়ার একটি দৃষ্টান্ত দাও। প্রথম উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বংশগত ঐক্যের ভিত্তিতে জার্মান জাতি ঐক্যবদ্ধ হয়। দ্বিতীয় উত্তর, ইসরায়েল রাষ্ট্র গঠিত হওয়ার আগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ইহুদি জাতির আত্মপ্রকাশ এই ঘটনার দৃষ্টান্ত। 34 নম্বর প্রশ্ন শেষ। 35 নম্বর প্রশ্ন, জাতীয় জনসমাজ কাকে বলে? উত্তর, যখন কোনো জনসমষ্টি তাদের বংশ, ভাষা, ধর্ম, রীতিনীতি, অর্থনৈতিক স্বার্থ, ঐতিহ্য, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে নিজেদের এক বলে মনে করে এবং তারা নিজেদের দ্বারা গঠিত একই সরকারের অধীনে বসবাস করার ইচ্ছা প্রকাশ করে, তখন সেই জনসমষ্টিকে বলে জাতীয় জনসমাজ বা ন্যাশনালিটি। 35 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 36 নম্বর প্রশ্ন, আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিরুদ্ধে দুটি যুক্তি দাও অথবা আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে দুটি যুক্তি দাও। দুঃখিত, 36 নম্বর প্রশ্নটি আবার বলছি, আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিরুদ্ধে দুটি যুক্তি দাও অথবা আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে দুটি যুক্তি দাও। উত্তর, আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে দুটি যুক্তি হল: 1. আত্মনিয়ন্ত্রণের অধিকার অখণ্ডতার পরিপন্থী। 2. উন্নত সভ্যতা ও সংস্কৃতির পরিপন্থী। 36 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 37 নম্বর, এক জাতি এক রাষ্ট্র নীতির অর্থ কী? কোনো জাতীয় জনসমাজ যখন নিজের পৃথক সত্তা ও জাতীয় বৈশিষ্ট্য রক্ষার জন্য একটি নিজস্ব রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নিজের রাজনৈতিক ভাগ্যকে নিয়ন্ত্রণ করার দাবি জানায়, তখন তাকে এক জাতি এক রাষ্ট্র নীতি বলা হয়। 37 নম্বর প্রশ্নের উত্তর শেষ। পৃষ্ঠা 47। 38 নম্বর প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারটি কবে থেকে প্রতিষ্ঠিত হয়? 1918 খ্রিস্টাব্দে কোন মার্কিন রাষ্ট্রপতি আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বের সমর্থনে কংগ্রেসে জোরালো বক্তব্য দেন?
প্রথম প্রশ্নের উত্তর, 1772 খ্রিস্টাব্দে পোল্যান্ড দ্বিখণ্ডিত হওয়ার সময় থেকে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় উত্তর, মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দে আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বের সমর্থনে জোরালো বক্তব্য দেন। 38 নম্বর প্রশ্ন শেষ। 39 নম্বর প্রশ্ন, জন স্টুয়ার্ট মিল এক জাতি এক রাষ্ট্র নীতি সমর্থনে কি বলেছেন? উত্তর, জন স্টুয়ার্ট মিল এক জাতি এক রাষ্ট্র নীতি সমর্থনে বলেছেন, উদ্ধৃতি আরম্ভ, জাতীয় জনসমাজের সীমারেখা রাষ্ট্রের সীমারেখার সমান হওয়া উচিত। উদ্ধৃতি শেষ। প্রশ্নের উত্তর শেষ। 40 নম্বর প্রশ্ন, উড্রো উইলসন এক জাতি এক রাষ্ট্রনীতি সমর্থনে কি বলেছেন? উত্তর, এক জাতি এক রাষ্ট্র নীতি সমর্থনে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের বক্তব্য হল, উদ্ধৃতি আরম্ভ, প্রতিটি জাতিকে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রদান করলে যুদ্ধের অন্যতম প্রধান কারণকে সমূলে উৎপাটিত করা সম্ভব। উদ্ধৃতি শেষ। উত্তর শেষ। 41 নম্বর প্রশ্ন, উদ্ধৃতি আরম্ভ, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার হলো এমন এক অস্ত্র যার দুদিকে ধার। উদ্ধৃতি শেষ। উক্তিটি কার? জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করেছেন এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উল্লেখ করো। প্রথম উত্তর, প্রশ্নোক্ত উক্তিটি লর্ড কার্জনের। দ্বিতীয় উত্তর, মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করেছেন। উত্তর শেষ। 42 নম্বর প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে মতামত দিয়েছেন এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উল্লেখ করো। এক জাতি এক রাষ্ট্র নীতি মেনে নিলে ব্রিটেনকে কটি পৃথক রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়বে? ব্রিটেন কটি পৃথক রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়বে? প্রথম প্রশ্নের উত্তর, লর্ড কার্জন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে মতামত দিয়েছেন। দ্বিতীয় উত্তর, এক জাতি এক রাষ্ট্র নীতি মেনে নিলে ব্রিটেন 4টি পৃথক রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়বে। 42 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 43 নম্বর প্রশ্ন, এক জাতি এক রাষ্ট্র নীতি মেনে নিলে সুইজারল্যান্ডে কটি পৃথক রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়বে? উদ্ধৃতি আরম্ভ, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার। উদ্ধৃতি শেষ তত্ত্ব সম্পর্কে অ্যাক্টন কি বলেছেন? প্রথম প্রশ্নের উত্তর, এক জাতি এক রাষ্ট্র নীতি মেনে নিলে সুইজারল্যান্ড 3টি পৃথক রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়বে। দ্বিতীয় উত্তর, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্ব সম্পর্কে অ্যাক্টন বলেছেন, উদ্ধৃতি আরম্ভ, যে রাষ্ট্রে কেবল একটি জাতি বাস করে সেখানে সমাজ অনগ্রসর হতে বাধ্য। উদ্ধৃতি শেষ। 43 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 44 নম্বর প্রশ্ন, প্রাচ্য পাশ্চাত্য প্রবন্ধটি কে কবে রচনা করেন? উত্তর, 1308 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতা নামক প্রবন্ধটি রচনা করেন। 44 নম্বর প্রশ্ন শেষ। 45 নম্বর প্রশ্ন, জার্মান জাতি সম্পর্কে কি বলে হিটলার জার্মান জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন? আত্মনিয়ন্ত্রণের অধিকার মূল নীতি কি? প্রথম প্রশ্নের উত্তর, জার্মানরা খাঁটি আর্য রক্ত সম্ভূত একথা বলে হিটলার জার্মান জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর, এক জাতি এক রাষ্ট্রই হলো আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি। 45 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 46 নম্বর প্রশ্ন, স্টালিনের মতে আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির অর্থ কী? পোল্যান্ড কত খ্রিস্টাব্দে দ্বিখণ্ডিত হয়? প্রথম প্রশ্নের উত্তর, স্টালিনের মতে নিজের ভাগ্য নিরূপণ করার অধিকার শুধু নিজের হাতে থাকাই হলো আত্মনিয়ন্ত্রণের অধিকার। দ্বিতীয় প্রশ্নের উত্তর, 1772 খ্রিস্টাব্দে পোল্যান্ড দ্বিখণ্ডিত হয়। 46 নম্বর প্রশ্ন শেষ। 47 নম্বর প্রশ্ন, কে কবে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতি সমর্থনে কংগ্রেসে জোরালো বক্তব্য পেশ করেছিলেন? উত্তর, মার্কিন রাষ্ট্রপতি উইলসন 1918 খ্রিস্টাব্দে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতি সমর্থনে কংগ্রেসে জোরালো বক্তব্য পেশ করেছিলেন। 47 নম্বর প্রশ্ন শেষ। 48 নম্বর প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার
এই নীতির সপক্ষে জন স্টুয়ার্ট মিল কি বলেছিলেন? মার্কিন রাষ্ট্রপতি উইলসন 1918 খ্রিস্টাব্দে কোন তত্ত্বের সমর্থনে জোরালো বক্তব্য রাখেন? প্রথম প্রশ্নের উত্তর, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির সপক্ষে জন স্টুয়ার্ট মিল বলেছিলেন, বহু জাতিভিত্তিক রাষ্ট্রে স্বাধীন রাজনৈতিক প্রতিষ্ঠান কখনোই গড়ে উঠতে পারে না। দ্বিতীয় উত্তর, মার্কিন রাষ্ট্রপতি উইলসন 1918 খ্রিস্টাব্দে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বের সমর্থনে জোরালো বক্তব্য রাখেন। 48 নম্বর প্রশ্ন শেষ। 49 নম্বর প্রশ্ন, এক জাতি ভিত্তিক রাষ্ট্রের একটি উদাহরণ দাও। এক জাতি এক রাষ্ট্রের তত্ত্ব কোন সময় থেকে জনপ্রিয়? এক জাতি ভিত্তিক রাষ্ট্রের উদাহরণ হলো ইসরায়েল। 19বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে এক জাতি এক রাষ্ট্রের তত্ত্ব জনপ্রিয় হয়। 49 নম্বর প্রশ্ন শেষ। 50 নম্বর প্রশ্ন, আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে দুটি যুক্তি দাও। প্রথম উত্তর, আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে দুটি যুক্তি হলো এক, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বিশ্ব সভ্যতার বিকাশে সহায়ক, কারণ প্রতিটি জাতির নিজস্ব রাষ্ট্র ও সরকার থাকলে জাতির সভ্যতা ও সংস্কৃতি দ্রুত বিকশিত হয়। 2, সংখ্যালঘু সমস্যার সমাধানের সহায়ক। প্রশ্নের উত্তর শেষ। 51 নম্বর প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার উদ্ধৃতির মধ্যে মতবাদটির প্রবক্তা কে? এক জাতি এক রাষ্ট্র উদ্ধৃতির মধ্যে নীতির উপর কোন তত্ত্বটি প্রতিষ্ঠিত? প্রথম উদ্ধৃতির উত্তর, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার মতবাদটির প্রবক্তা মার্কিন যুক্তরাষ্ট্র উড্রো উইলসন। দ্বিতীয় উদ্ধৃতি, এক জাতি এক রাষ্ট্র নীতির উপর জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের তত্ত্ব প্রতিষ্ঠিত। 51 নম্বর প্রশ্ন শেষ। 52 নম্বর প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বটি জনপ্রিয় করেছেন এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। প্রথম, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বটিকে জনপ্রিয় করেছেন এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানী হল জন স্টুয়ার্ট মিল এবং লেনিন। 52 নম্বর প্রশ্নটি শেষ। পৃষ্ঠা 48। 53 নম্বর প্রশ্ন, এক জাতি এক রাষ্ট্র নীতিকে ইতিহাসের পশ্চাৎগামী পদক্ষেপ কে বলেছেন? উদ্বাস্তু সমস্যার মূল কোন তত্ত্ব দায়ী? প্রথম উত্তর, এক জাতি এক রাষ্ট্র নীতিকে ইতিহাসের পশ্চাৎগামী পদক্ষেপ বলেছেন লর্ড অ্যাক্টন। দ্বিতীয় উত্তর, উদ্বাস্তু সমস্যার মূলে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্ব দায়ী। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার উদ্ধৃতির মধ্যে তত্ত্ব দায়ী। 53 নম্বর প্রশ্ন শেষ। 54 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ কাকে বলে? উত্তর, যখন কোনো একটি জনসমাজের মধ্যে বংশ, ভাষা, ধর্ম, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতির ভিতর থেকে একটি অথবা একের বেশি কারণে সংশ্লিষ্ট জনসমাজের মধ্যে প্রত্যেকে সুখ দুঃখ, ন্যায় অন্যায়, মান মর্যাদা প্রভৃতির সমান অংশীদার বলে নিজেরা মেনে নেয় এবং তাদের এই জাতীয়তাবোধের সঙ্গে দেশপ্রেমের মিলন ঘটে, তখন তাকে বলে জাতীয়তাবাদ। 54 নম্বর প্রশ্ন শেষ। 55 নম্বর প্রশ্ন, হায়েস জাতীয়তাবাদের কি সংজ্ঞা দিয়েছেন? উত্তর, জাতীয়তাবাদের সংজ্ঞা দিতে গিয়ে হায়েস বলেছেন যে জাতীয়তাবাদ বলতে এমন ব্যবস্থাকে বোঝায় যেখানে জনসমাজ ও দেশপ্রেমের মধ্যে সমন্বয় সাধিত হয়। প্রশ্নের উত্তর শেষ। 56 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। জাতীয়তাবাদের দুটি বৈশিষ্ট্য হলো এক, জাতীয়তাবাদের ভাবনা থেকেই উৎসারিত হয়ে মানুষের বিভিন্ন ধরনের রাজনৈতিক কার্যকলাপ। দ্বিতীয়, জাতীয়তাবাদ এমন একটি মতাদর্শ যার মধ্যে কেবল জাতীয় পরিচয় একেই সমাজ জীবনের গুরুত্বপূর্ণ শর্ত বলে মেনে নেওয়া হয়। প্রশ্নের উত্তর শেষ। 57 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের পক্ষে দুটি যুক্তি দাও। জাতীয়তাবাদের পক্ষে দুটি যুক্তি হলো এক, জাতীয়তাবাদে উদ্বুদ্ধ মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বহু দেশে জাতীয়তাবাদী সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের আগমনের পথ প্রসারিত হয়েছে। 2, কোনো দেশে জাতীয়তাবাদ শাসক ও জনগণের মধ্যে এক সুসম্পর্ক গড়ে তোলে। জনগণ জাতীয়তাবোধে অনুপ্রাণিত হলে সরকার তাদের কাছ থেকে বিভিন্ন রকমের সাহায্য পেতে পারে। 57 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 58 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের দুটি ত্রুটি বা সীমাবদ্ধতা উল্লেখ করো। উত্তর, জাতীয়তাবাদের দুটি ত্রুটি হলো এক, জাতীয়তাবাদের বিকৃত রূপ জাতির গতিশীল ভাবনাকে গতিহীন করে ফেলে, কারণ বিকৃত জাতীয়তাবাদের মধ্যে উদ্ভূত সংকীর্ণতা নিজের সবকিছুকে শ্রেষ্ঠ মনে করতে গিয়ে অন্য জাতির জ্ঞান, বিজ্ঞান, গুণাবলী, প্রতিভা সবকিছুকে গ্রহণ করতে চায় না। 2,
জাতীয়তাবাদের উগ্র রূপ যুদ্ধকে ডেকে আনে, কারণ এই ধরনের জাতীয়তাবাদ অপর জাতিকে ঘৃণা করতে গিয়ে নিজের সভ্যতা সংস্কৃতিকে চাপিয়ে দিতে চায়। এর ফলে যুদ্ধের পথ প্রশস্ত হয়। 58 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 59 নম্বর, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে সম্পর্ক কী? গোল্ডস্মিথ আন্তর্জাতিকতাকে এমন একটি অনুভূতি বলেছেন যার মধ্যে দিয়ে ব্যক্তি শুধু তার নিজস্ব রাষ্ট্রের সদস্য হিসেবেই নিজেকে মনে করে না, একই সঙ্গে সে নিজেকে একজন বিশ্ব রাষ্ট্রের নাগরিক হিসেবেও মনে করে। কোনো জাতি তার নিজস্ব সম্পদ হিসেবে সাম্য, মৈত্রী, স্বাধীনতাকে মনে করতে পারে না। এর কারণ তা বিশ্ব নাগরিকের সম্পদ। এই ভাবনা বিশ্ববাসীর মধ্যে প্রথিত হলেই তাদের মধ্যে আন্তর্জাতিকতার সুমহান আদর্শ প্রকাশিত হতে পারে। 59 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 60 নম্বর প্রশ্ন, বিকৃত বা উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝো? যে জাতীয়তাবাদ আদর্শহীন বা সংকীর্ণ স্বদেশিকতায় পরিপূর্ণ তাকে বলে বিকৃত বা উগ্র জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদের লক্ষ্য হলো বিভিন্ন জাতির মধ্যে ঘৃণা, হিংসা, বিদ্বেষ সৃষ্টি করা। বিকৃত বা উগ্র জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদী রূপ ধারণ করে যুদ্ধকে আহ্বান করে, বিশ্বশান্তি বিনষ্ট করে ও সভ্যতাকে হনন করে। 60 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 61 নম্বর প্রশ্ন, বিকৃত জাতীয়তাবাদ কেন আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী? বিকৃত জাতীয়তাবাদ থেকে উদ্ভূত জাত্যাভিমান অপর জাতিকে হেয় প্রতিপন্ন করে। এর দ্বারা বিভিন্ন জাতি মধ্যে সৃষ্ট হয় ঘৃণা, ক্ষোভ, হিংসা, যুদ্ধ প্রভৃতি। বিকৃত প্রকাশের জন্য এই জাতীয়তাবাদ বিশ্ব সংকট সৃষ্টি করে। সুতরাং বিকৃত জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার পরিপন্থী। 62 নম্বর প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝো? যখন কোনো জাতীয় জনসমাজ তার স্বতন্ত্র সত্তা এবং জাতিগত বৈশিষ্ট্যসমূহ রক্ষার তাগিদে স্বতন্ত্র রাষ্ট্র গঠন করার দাবি জানায়, তখন তাকে বলে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার। উদ্ধৃতি আরম্ভ, এক জাতি এক রাষ্ট্র, উদ্ধৃতি শেষ। নীতির উপর ভিত্তি করে আত্মনিয়ন্ত্রণের অধিকারের তত্ত্বটি গড়ে উঠেছে। কোনো জাতি যখন মনে করে যে তারা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত, তখন তাদের নিজের ভাষা, ধর্ম, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতি প্রভৃতির ক্ষেত্রে অগ্রগতির জন্য একটি পৃথক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি হল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার। 62 নম্বর প্রশ্ন শেষ। 63 নম্বর প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বটির প্রচার শুরু কবে থেকে? উত্তর, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বটি প্রচার শুরু হয় 1772 খ্রিস্টাব্দে পোল্যান্ড বিভাজনের সময় থেকে। উত্তর শেষ। 64 নম্বর প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে দুটি যুক্তি দাও। উত্তর, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে দুটি যুক্তি হল: 1. জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের অভ্যন্তরে পারস্পরিক ঈর্ষা ও সংঘাত থাকে না, ফলে সংশ্লিষ্ট রাষ্ট্রের জনগণ দেশকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে। 2. আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকৃত হলে বিশ্ব থেকে যুদ্ধের সম্ভাবনাও কমে যাবে। উড্রো উইলসন বলেছেন যে প্রতিটি জাতি যদি আত্মনিয়ন্ত্রণের অধিকার পায়, তাহলে যুদ্ধের অন্যতম কারণটিও অবসান ঘটবে। উত্তর শেষ। 65 নম্বর প্রশ্ন, তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো? ফ্রাঞ্জ ফ্যানন বলেছেন যে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার যেসব দেশ সাম্প্রতিককালে স্বাধীনতা পেয়েছে, সেই সব দেশ পাশ্চাত্য অর্থাৎ আমেরিকান শিবির এবং সমাজতান্ত্রিক অর্থাৎ সোভিয়েত শিবিরের বাইরে সংগ্রামরত রয়েছে। উত্তর শেষ। 66 নম্বর প্রশ্ন, মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে জাতীয়তাবাদ কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? পৃষ্ঠা 49। উত্তর, মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে জাতীয়তাবাদকে দুভাগে ভাগ করা যায়, যথা: 1. বুর্জোয়া জাতীয়তাবাদ, 2. প্রোলেতারীয় জাতীয়তাবাদ। উত্তর শেষ। 67 নম্বর প্রশ্ন, কেন রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদকে উদ্ধৃতির মধ্যে সভ্যতার সংকট বলেছেন? উত্তর, জাতীয়তাবাদী রাষ্ট্রগুলি জাতীয় গরিমাকে সামনে রেখে একের পর এক অন্যায় আচরণ যেমন সংঘটিত করে, অন্যদিকে তেমনি আইন বিরুদ্ধ কাজের দ্বারা আন্তর্জাতিক আইন ও ন্যায়নীতিকে অগ্রাহ্য করে। এই সব কারণে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদকে সভ্যতার সংকট বলে উল্লেখ করেছেন। উত্তর শেষ। 68 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের নেতিবাচক দিকটি উল্লেখ করো।
উত্তর, জাতীয়তাবাদকে কেন্দ্র করে জাতি রাষ্ট্রের প্রসার সাধনের দিকটি জাতীয়তাবাদের একটি নেতিবাচক বা নর্থক দিক। কারণ জাতীয়তাবাদ যদি জাতি রাষ্ট্রের সঙ্গে যুক্ত থাকে তাহলে তা সাম্রাজ্যবাদে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। দেশপ্রেম ও জাতিরাষ্ট্র উভয় ধারণার সংমিশ্রণ মানব সমাজে একটি সংকট ঘনীভূত করে। উত্তর শেষ। 69 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ বিসর্জন না দিয়েও কিভাবে আন্তর্জাতিকতার পরিবেশ গড়ে তোলা যায়? উত্তর, জাতীয়তাবাদকে বিসর্জন না দিয়েও আন্তর্জাতিকতার পরিবেশ গড়ে তোলা সম্ভব। আন্তর্জাতিক ক্ষেত্রে যদি প্রতিটি জাতি নিজেদের একটি যৌথ পরিবারের সদস্য বলে মনে করে তাহলে ক্ষুদ্র বা বৃহৎ এবং দুর্বল বা শক্তিশালী রাষ্ট্র কেউই কারো কাছে শত্রু হিসেবে প্রতিপন্ন হয় না। প্রশ্নের উত্তর শেষ। 70 নম্বর প্রশ্ন, 59 নম্বর প্রশ্ন, দুঃখিত, 68 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের নেতিবাচক দিকটি উল্লেখ করো। জাতীয়তাবাদকে কেন্দ্র করে জাতিরাষ্ট্রের প্রসার সাধনের দিকটি জাতীয়তাবাদের একটি নেতিবাচক বা নর্থক দিক। কারণ জাতীয়তাবাদ যদি জাতিরাষ্ট্রের সঙ্গে যুক্ত থাকে তাহলে তা সাম্রাজ্যবাদে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। দেশপ্রেম ও জাতিরাষ্ট্রের উভয় ধারণার সংমিশ্রণ মানব সমাজে সংকট ঘনীভূত করে। 68 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 69 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ বিসর্জন না দিয়েও কিভাবে আন্তর্জাতিকতার পরিবেশ গড়ে তোলা যায়? উত্তর, জাতীয়তাবাদকে বিসর্জন না দিয়েও আন্তর্জাতিকতার পরিবেশ গড়ে তোলা সম্ভব। আন্তর্জাতিক ক্ষেত্রে যদি প্রতিটি জাতি নিজেদের একটি যৌথ পরিবারের সদস্য বলে মনে করে তাহলে ক্ষুদ্র বা বৃহৎ এবং দুর্বল বা শক্তিশালী রাষ্ট্র কেউই কারো কাছে শত্রু হিসেবে প্রতিপন্ন হয় না। উত্তর শেষ। 70 নম্বর প্রশ্ন, তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের সঙ্গে ধর্ম কিভাবে সংশ্লিষ্ট? তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের দুর্বল প্রকৃতি সংগঠিত হয়েছে ধর্মকে কেন্দ্র করে। তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদে প্রাধান্য পেয়েছে ধর্মীয় জাতীয়তাবাদ। এখানে ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ গড়ে ওঠেনি। ধর্মীয় জাতীয়তাবাদের জন্যই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন ছিল দুর্বল প্রকৃতির। যেসব দেশে ধর্মীয় জাতীয়তাবাদের বিকাশ ঘটে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল মালয়েশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, থাইল্যান্ড, ইরাক, ইরান, সৌদি আরব ইত্যাদি। প্যারাশেষ। 71 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদকে কেন অনেকে গণতন্ত্র বিরোধী বলে মনে করেন? জাতীয়তাবাদ বিকৃত হয়ে পড়লে গণতন্ত্রকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। জাতীয়তাবাদ গণতন্ত্রের সুমহান আদর্শ বন্ধনীর মধ্যে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা বন্ধনী শেষ কে ধ্বংসের মুখে ঠেলে দিতে দ্বিধাবোধ করে না। জাতীয়তাবাদের বিকৃত রূপ একদিকে যেমন জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে, অন্যদিকে তেমনই ন্যায়ের প্রত্যাশা থেকেও জনগণ বঞ্চিত হয়। সকল প্রকার সমালোচনার কণ্ঠ রোধ করা হয়। এই কারণে অনেকে জাতীয়তাবাদকে গণতন্ত্র বিরোধী বলেছেন। 71 নম্বর প্রশ্ন শেষ। 72 নম্বর প্রশ্ন, কে বলেছেন জাতি মিশ্রণ হয় নাই ইউরোপে, এমন দেশ নাই? এই কথাটি উদ্ধৃতির মধ্যে। নৈবেদ্য কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তর, জাতি মিশ্রণ হয় নাই ইউরোপে, এমন দেশ নাই উদ্ধৃতির মধ্যে, এ কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। দ্বিতীয় উত্তর, নৈবেদ্য কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 72 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 73 নম্বর প্রশ্ন, সংকীর্ণ জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন? বিকৃত জাতীয়তাবাদকে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলে ধিক্কার জানিয়েছেন? উত্তর, সংকীর্ণ জাতীয়তাবাদকে রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার ভয়াবহ বিপদ বলে চিহ্নিত করেছেন। দ্বিতীয়, রবীন্দ্রনাথ ঠাকুর বিকৃত জাতীয়তাবাদকে সভ্যতার সংকট বলে ধিক্কার জানিয়েছেন। 73 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 74 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন রবীন্দ্রনাথ ঠাকুর কোন সময় মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানে বক্তৃতা প্রদান করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমী সভ্যতা সম্পর্কে কি বলেছেন? প্রথম উত্তর, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন রবীন্দ্রনাথ ঠাকুর 1916-17 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানে বক্তৃতা প্রদান করেছিলেন। দ্বিতীয় উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমী সভ্যতাকে দন্তুর সভ্যতা বলে সম্ভবত জন্তুর সভ্যতা বলে চিহ্নিত করেছেন। 74 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 75 নম্বর প্রশ্ন, ন্যাশনালিজম ইন জাপান উদ্ধৃতির মধ্যে কার রচনা?
ন্যাশনালিজম ইন ইন্ডিয়া উদ্ধৃতির মধ্যে কার রচনা? উত্তর, ন্যাশনালিজম ইন জাপান রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। দ্বিতীয়, ন্যাশনালিজম ইন ইন্ডিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। 75 নম্বর উত্তর শেষ। 76 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি ফরাসিতে অনুবাদ করা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করে কোন ফরাসি মনীষী তার প্রতি আকৃষ্ট হন? প্রথম উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের ন্যাশনালিজম ইন উদ্ধৃতির মধ্যে গ্রন্থটি ফরাসিতে অনুবাদ করা হয়। দ্বিতীয় উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করে ফরাসি মনীষী রোমারোলা তার প্রতি আকৃষ্ট হন। 76 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 77 নম্বর প্রশ্ন, ন্যাশনালিজম সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি ও ভাষা বিজ্ঞানসম্মত ছিল না বলে কে মন্তব্য করেছেন? উত্তর, ন্যাশনালিজম সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি ও ভাষা বিজ্ঞানসম্মত ছিল না বলে মন্তব্য করেছেন রবীন্দ্র গবেষক নেপাল মজুমদার। 78 নম্বর প্রশ্নের উত্তর, রবীন্দ্রনাথ নামক প্রবন্ধটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ কোন গ্রন্থে ভারতীয় জাতীয়তাবাদের নির্যাস তুলে ধরেছেন? প্রথম উত্তর, রবীন্দ্রনাথ নামক গ্রন্থটির রচয়িতা জ্যোতির্ময় ভট্টাচার্য। দ্বিতীয়, রবীন্দ্রনাথ ন্যাশনালিজম নামক একটি সংকলন গ্রন্থে ভারতীয় জাতীয়তাবাদের নির্যাস তুলে ধরেছেন। উত্তর শেষ। 79 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ সভ্যতার সংকট স্বরূপ উদ্ধৃতির মধ্যে উক্তিটি কার? সভ্যতার সংকট উদ্ধৃতির মধ্যে প্রবন্ধটির লেখক কে? প্রথম উত্তর, জাতীয়তাবাদ সভ্যতার সংকট স্বরূপ উদ্ধৃতির মধ্যে উক্তিটি রবীন্দ্রনাথের। দ্বিতীয় উত্তর, সভ্যতার সংকট উদ্ধৃতির মধ্যে প্রবন্ধটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 79 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 80 নম্বর প্রশ্ন, বিকৃত জাতীয়তাবাদকে মানবতার সংকট উদ্ধৃতির মধ্যে কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর কি আন্তর্জাতিকতাবাদের বিরোধী ছিলেন? প্রথম উত্তর, বিকৃত জাতীয়তাবাদকে মানবতার সংকট উদ্ধৃতির মধ্যে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিকতাবাদের বিরোধী ছিলেন না, তিনি ছিলেন আন্তর্জাতিকতাবাদের প্রবক্তা। 80 নম্বর প্রশ্নের উত্তর শেষ। পৃষ্ঠা 50। 81 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথকে অনুসরণ করে জাতীয়তাবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, রবীন্দ্রনাথের মত অনুযায়ী ড্যাশ 1, জাতীয়তাবাদ এমন এক ধরনের দুর্বুদ্ধি যেখানে দেশের আত্মম্বরিতা প্রকাশ পায়। 2, রবীন্দ্রনাথ জাতীয়তাবাদকে বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে চেয়েছিলেন, সেখানে সংকীর্ণতার কোনো স্থান ছিল না। 82 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণায় কে নিজের জাতির মধ্যে সকল জাতির এবং সকল জাতির মধ্যে নিজের জাতির সত্য রূপটিকে তুলে ধরতে চেয়েছিলেন? আত্মনিয়ন্ত্রণের অধিকার কি? উত্তর, জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণায় রবীন্দ্রনাথ ঠাকুর নিজের জাতির মধ্যে সকল জাতির এবং সকল জাতির মধ্যে নিজের জাতির সত্য রূপটিকে তুলে ধরতে চেয়েছিলেন। দ্বিতীয়, অত্যাচারী জাতির বন্ধন মুক্ত হয়ে নিজের ভাগ্য নিরূপণ করার অধিকার শুধু নিজের হাতে রাখার দাবি আত্মনিয়ন্ত্রণের অধিকার। 82 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 83 নম্বর প্রশ্ন, সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? প্রশ্নটি HS মডেল কোশ্চেন 2024 WCHSC-তে দেওয়া আছে। উত্তর, সাধারণ ইতিহাসের জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অতীতের গৌরবময় স্মৃতি নিয়ে যে ইতিহাস তৈরি হয় তা একটি জাতির আত্মপরিচয় বোধ বন্ধনীর মধ্যে সেলফ আইডেন্টিটি বন্ধনী শেষ গড়ে তুলতে সাহায্য করে। রাষ্ট্রবিজ্ঞানী মিলের মতে একটি জাতীয় ইতিহাস ও তার স্মৃতি সম্ভার জাতীয় চেতনা গঠনে কাজ করে। এই সঙ্গে দ্বিতীয় অধ্যায়ের জাতীয়তাবাদ এই দ্বিতীয় অধ্যায় সব প্রশ্ন শেষ। মক টেস্ট 2, নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 1, মক টেস্ট 2, নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 3 6। 1, জাতি ও রাষ্ট্রের দুটি পার্থক্য লেখো। 2, বিকৃত জাতীয়তাবাদ বলতে কি বোঝো। 3, জাতীয় জনসমাজের প্রধান উপাদান কি কি? পরবর্তী, নিচে প্রশ্নটির উত্তর দাও। 4 × 1 4 প্রশ্নের মান। 1, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধ্যান ধারণা আলোচনা করো, অথবা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। এই সঙ্গে শেষ হলো দ্বিতীয় অধ্যায়।